আমি মীরা হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। আপনারা জানেন হাতিলের সৌজন্যে বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি আবারও কি এসেছে দেশ মেরামতের সুযোগ। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে যার কথা শোনার জন্য নিশ্চয়ই সবাই বসে থাকেন। তিনি কবি, প্রাবন্ধিক এবং রাজনৈতিক ভাষ্যকার এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। তাকে বলা হয় যে চিন্তাশীলতা এবং পর্যালোচনার একটা দারুণ কিংবদন্তি মানুষ, এবং একই সঙ্গে বাজে ধারণা বা প্রতিক্রিয়াশীলতাকে আপনি একেবারে নিষ্ঠুরভাবে ছুঁড়ে ফেলেন। আলোচনাটা শুরু করব আপনার সাথেই। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, তিনি ফারুক ওয়াসিফ। তিনি লেখক এবং সমকালের পরিকল্পনা সম্পাদক। তিনি এখনো এসে পৌঁছাননি, আশা করি কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন। আমি বললাম আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি মিস্টার মাজহার। আলোচনার বিষয়ে আজকের দিনের প্রথম থেকে আমরা সকাল থেকেই যে বন্যার প্রসঙ্গটি আসছে সেটা দিয়ে ছোট্ট করে শুরু করি, তারপর বাকি আলোচনাটা এগিয়ে নিতে চাই। আমার জানা মতে আপনার জন্মস্থান নোয়াখালী। আপনার মা একটা সময় সম্ভবত নোয়াখালী যখন ভেঙে যাচ্ছিল মাইজদি কোর্ট থেকে আপনাকে কোলে করে নিয়ে চলে এসেছেন। রাইট। সেই জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে, আমি নদী ভাঙা মানুষ, নোয়াখালী ডুবে যাচ্ছে, ফেনী ডুবে যাচ্ছে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, আপনি এটাকে কি মনে করেন? এটা কি আকস্মিক বন্যা নাকি পানি রাজনীতি? প্রথমত নদীকে উপরে যখন আপনি বাঁধ নির্মাণ করেন, যে কোনো প্রাকৃতিক যে স্রোত, তখন স্বভাবতই এর যে ক্ষতিটা তৈরি হয়, এটা তো আজকে আন্তর্জাতিকভাবে প্রত্যেকেই কিন্তু আপনি এটাকে মানে। ফলে ভারত যেসব বাঁধগুলো নির্মাণ করেছে এবং বাঁধগুলো নির্মাণ করার ফলে যে ক্ষতিটা হয়েছে, যখন তারা বাঁধটা ছেড়ে দিচ্ছে, আমি যতদূর জানি যে আগাম বাংলাদেশকে তারা কিছুই বলেনি। ফলে এই বাঁধের ব্যাপারটা নিছকই বাঁধ না, কিন্তু এটা কিন্তু রাজনৈতিক। কারণ আমাদের এই যে সম্প্রতি যে রাজনৈতিক পরিবর্তনটা ঘটেছে, এবং একটা বড়, আমরা একটা গণ-অভ্যুত্থান বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনকে নস্যাৎ করার জন্য, বানচাল করার জন্য একটার পর একটা আমরা দেখছি আপনার ভারতের তরফ থেকে আপনার পদক্ষেপ আমরা দেখেছি। এবং আমরা আশা করেছিলাম যে ভারত তার এই অতীতের অভিজ্ঞতা থেকে তারা শিখবে যে এটা গণ-অভ্যুত্থান ঘটেছে, এটা জনগণের একটা সরকার আনবার আমরা চেষ্টা করেছি, এবং বাংলাদেশের জনগণ ভারতের জনগণের সঙ্গে একটা বন্ধুত্ব করতে চায়। ফলে সম্পর্ক আমরা চেয়েছি নেশন টু নেশন, জনগণ থেকে জনগণের। কিন্তু দিল্লি এতকাল ধরে একটা পার্টির সঙ্গে সম্পর্ক করেছে, ঠিক না? দিল্লি এটা মারাত্মক ভুল করেছে। এবং দ্বিতীয়ত দিল্লি আন্ডারমাইন করেছে বাংলাদেশের জনগণের, বিশেষ তরুণদের। তারা দেখুন, অমিত শাহ আমাদেরকে উইপোকা বলে, তো এটাই তো আমাদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি। তো ফলে আমাদের তরুণদেরকে তারা মনে করে তারা উইপোকা ধরনের কিছু একটা। তো ফলে বাংলাদেশের যে গণ-অভ্যুত্থানটা ঘটেছে, এটা কিন্তু ভারতকে একটা উত্তর, অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে এটা কিন্তু একটা উত্তর। এই উত্তরটা পাওয়ার পরে তাদের উচিত ছিল সঙ্গে সঙ্গে তার প্রতি ইতিবাচক রেসপন্ড করা, যে ঠিক আছে আমরা অতীতে যা করেছি ভুলে গেছি, শেখ হাসিনা আমাদের এখানে আছে, এবং শেখ হাসিনা এখন কি স্ট্যাটাসে আছে তাও কিন্তু আমরা জানি না। তিনি কি শরণার্থী? তাতে কোনো পাসপোর্ট নাই, তো কিসের ভিত্তিতে তারা সেখানে রেখেছেন? পরিষ্কার না ওটা। এবং ঠিক যখন আমরা 15 থেকে 21 তারিখ, আপনারা আমার কথা শুনেছেন যে দিল্লি বারবার চেষ্টা করেছে যে এখানে একটা মাসাকার করতে, ঠিক আছে, এখানে একটা ক্ষতি করতে চেষ্টা করেছে বারবার। করবার যখন সে ব্যর্থ হয়েছে, তখন হঠাৎ করে তারা বাঁধ ছেড়ে দিয়েছে পানিতে। এখন ধরেন এই একটা সরকার মাত্র বসছে, ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টা মণ্ডলী, এবং তাদের ক্ষমতার দিক থেকেও কিন্তু তারা দুর্বল এখনো। কারণ এটা কিন্তু এখনো উপদেষ্টা যে কিন্তু জবাবদিহি করছে প্রেসিডেন্টে, পুরনো সংবিধানের অধীনে যে প্রেসিডেন্টে, ঠিক আছে, দুর্বল সরকার। ফলে এই সময় যে আপনার বন্যার পানি ছেড়ে দেওয়াটা, এটাকে আমরা খুব সহজভাবে দেখাটা ঠিক না। কিন্তু তারা যে বলে যে এই অন্তর্বর্তী সরকারকে তারা সব ধরনের সহযোগিতা করতে চান, এটা ফাঁপাবুলি। ওকে ফাইন, ফাঁপাবুলি। কিন্তু আপনি আরেকটা বিষয় বলছিলেন যে এটা কিন্তু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। ওকে,
ডেফিনেটলি ওটা তো কূটনৈতিক ভাষা। তো সহজে যদি করতে চান তাহলে এই যে বন্যা যখন আপনারা গেটগুলো খুলে দিচ্ছেন, আপনি কি জানিয়েছেন এই সরকারকে? আমি জানতে চাই। আমি সরকার এখানে তো আমাদের দূতাবাস আছে না, তো আমি তাকে প্রশ্ন করছি, একটু বলুন আপনারা কি জানিয়েছেন যে ভাই আমরা একটা গেটটা খুলছি, বন্যা হতে পারে। আর দ্বিতীয়ত এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে তাহলে ভারতের দিক থেকে উচিত হলো এই যে নদী সংক্রান্ত, নদী তো আপনার কোনো পাসপোর্ট ভিসা মানে না নাকি, তাহলে নদী সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তটা আপনাকে অবশ্যই দ্বিপাক্ষিক হতে হবে। কিন্তু বলা হচ্ছে যে আরো 4 মাস আগে 4 এপ্রিল ভারতে একটা সমাবেশে বা একটা সেমিনারের মধ্যে এরকম একটা আগাম পূর্বাভাস ছিল যে এরকম একটা সেখানে একটা বড় ধরনের বন্যা হতে পারে। সেই জায়গা থেকে কি মনে হয় যে এই যে গত 10-12 দিন বা 15 দিনের মধ্যে যে ওলট পালট হয়ে গেল, যে পরিবর্তনটা এলো, যে গণঅভ্যুত্থানটা এলো, সেই জায়গা থেকে সতর্কতা করা হয়নি? কিন্তু পাশাপাশি আরেকটা প্রসঙ্গ আসতে চাই, যেহেতু আপনি বলছিলেন যে পুরনো সংবিধানে আবার রাষ্ট্রপতির কাছে, আজকেও দেখছিলাম যে আপনি নতুন সংবিধান এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইছেন। এটি একটু ব্যাখ্যা করবেন, কেন দেখতে চাইছেন? প্রথম কিছু শব্দ আমরা আগে একটু আপনাদের যারা শ্রোতা তার জন্য পরিষ্কার করি। আমি কিন্তু সংবিধান কখনো চাইনি। হ্যাঁ, আমার শব্দ কিন্তু গঠনতন্ত্র। সংবিধান লেখে যারা, এটা হলো আমি আপনাকে শাসন করতে চাই, তো আপনার জন্য একটা আমি আইন লিখি, এটা বলে সংবিধান। আর গঠনতন্ত্র মানে জনগণ কিভাবে পরস্পরের সঙ্গে একটা সম্পর্ক, রাজনৈতিক, সামাজিক, আত্মিক, সাংস্কৃতিক, এই সমস্ত সম্পর্কের মধ্য দিয়ে তারা একসঙ্গে বাস করবে, এটাকে বলে গঠন। ঠিক আছে? ফলে আমার কিন্তু সবসময় আর্গুমেন্টটা ছিল কনস্টিটিউশন। কনস্টিটিউশনে বাংলা কিন্তু সংবিধান না, এটা ডক্টর কামাল হোসেন হতে পারে, আমার না। ঠিক আছে? আমি জনগণের রাজনীতি করি, ফলে জনগণের অভিপ্রায়টা যে রূপটা পরিগ্রহণ করে এটাকে বলে গঠনতন্ত্র। ফলে বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে তারা কি করে তাদের রাষ্ট্র গঠন করবে, সরকার না। আমরা আরেকটা ভুল করি, রাষ্ট্র এবং সরকারকে আমরা গোলমাল পাকিয়ে ফেলি। এখন কিন্তু লড়াইটা চলছে রাষ্ট্র গঠনের, সরকার না। সরকার আছে, হয়তো এখন একটা তত্ত্বাবধায়ক সরকার ধরনের, উপদেষ্টা সরকার ধরনের একটা বলছেন, যেটা আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলছে। এই সরকারটা অবৈধ। বাংলাদেশের এখন সংবিধানে এরকম কোনো শব্দ নাই। ফলে এই সরকারটা অবৈধ সরকার আমরা বসিয়েছি কিসের পরিপ্রেক্ষিতে? বসিয়েছি আমরা আমাদের এই গণ অভ্যুত্থানের পরে একটা তথাকথিত যে সংবিধান, যেটাকে আমি ফ্যাসিস্ট সংবিধান বলি, এই সংবিধানের অধীনে যেই প্রধানমন্ত্রী ছিলেন, একনায়কতান্ত্রিক ফ্যাসিস্ট ক্ষমতা তার হাতে ছিল, তারই পরিবর্তন করার সংবিধানের মধ্যে আপনি পুরো গণ অভ্যুত্থানকে আপনি ঢুকে দিয়েছেন। তার মানে শেখ হাসিনার ভূত বাংলাদেশে আছে এখনো। ভূতটা তো আছে বাংলাদেশে, এই ভূতটা আমি তাড়াতে পারেননি। তাহলে এই যে ভূত আপনি তাড়াতে পারলেন না, এটা তো ভয়ঙ্কর। প্রথমত কি কেন ভয়ঙ্কর? প্রথমত পুরো গণ অভ্যুত্থানকে আপনি অপমান করলেন। আচ্ছা, শেখ হাসিনার ভূত, এটা কি আপনার মনে হয় না আপনি এটা ধরনের ভীষণ রকমের প্রতিক্রিয়া? আপনার কেন প্রতিক্রিয়া করবে? আপনি তার কনস্টিটিউশন তো আপনি এগ্রি করেন কিনা আমাকে প্রথম বলেন। ওই কনস্টিটিউশন ছিল ফ্যাসিস্ট কনস্টিটিউশন। আমি এই কথা বলতে পারতাম? আমি আজকে কত বছর পর আপনি এখানে এসেছি, 17 বছর। ঠিক আছে তো? তাহলে এই যে আমাদের কথা কণ্ঠ আপনি টিপে ধরেছিলেন এবং ক্রমাগত আমাদের বিরুদ্ধে এই ক্যাম্পেইন চালিয়েছিল, তার যেসব আপনার চালাচম, তার মানে কি এরকম যে আগামী 17 বছর তার টুটি চেপে ধরা হবে? মানে আগামী 17 বছর শেখ হাসিনার যারা ভূত তাদেরকেও চুপ করে রাখা হবে? বিষয়টা কি এরকম? অবশ্যই। যদি আপনি অবিলম্বে আপনি বাংলাদেশের জনগণের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি নির্বাচিত, ডক্টর ইউনূস কিন্তু নির্বাচিত, কার দ্বারা নির্বাচিত? জনগণের গণ অভ্যুত্থানের দ্বারা নির্বাচিত। কারণ আমাদের জনগণকে এগুলো কিন্তু আপনি একটু আগে বলেছেন না, জনগণ কিন্তু এগুলো শেখাবার ব্যাপার আছে। নির্বাচন মানে ভোটাভুটিকে নির্বাচন বলে না, এটাকে নির্বাচন বলে। এটা লিগাল, পলিটিক্যাল লিগাল টার্ম। মানে আপনি মানে এটাকে বলে পপুলার সভারেন্টি, মানে জনগণের সার্বভৌম যে অভিপ্রায়, সে অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে তিনি এসছেন। তিনি হাওয়া থেকে বসে আসেননি। ঠিক আছে? ওকে, যদি তিনি জনগণের অভিপ্রায় হিসেবে তিনি এসে থাকেন, তাহলে তিনি জনগণেরই প্রেসিডেন্ট। তিনি জনগণের সকল, আমি বলি না জনগণের ক্ষমতার মালিক, তো তার হাতে সকল ক্ষমতা থাকতে হবে। এটাকেই বলে আপনার কনসেপচুয়ালি বলে
পপুলার সভারেন্টি। জি মিস্টার মচার একটু থামাই, কারণ আমাদের আরেক অতিথি চলে এসেছেন। আমাদের সাথে যোগ দিয়েছেন সমকালের পরিকল্পনা সম্পাদক এবং লেখক ফারুক ওয়াসিফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন কিছুক্ষণ আগেই মচার সাহেবের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের জায়গা থেকে আপনার মন্তব্যটা কী হবে সেটা জানতে চাইব। তিনি একটি নতুন গঠনতন্ত্রের কথা বলছেন এবং তিনি বলছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইছেন। আচ্ছা, আমরা ইতিমধ্যে গঠন প্রক্রিয়া কি হবে তার অনেকগুলো আলামত, অনেকগুলো সাক্ষ্য আমরা দেখছি। আজকে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ বিরাট অঞ্চল প্লাবিত। মানে এই ঘটনা আমার স্মৃতিতে নাই, বাল্যকালে থাকতে পারে, আমার বাবাদের জীবনে থাকতে পারে। এইরকম একজন বলছিলেন যে প্লেনে করে দেখে তার আতঙ্ক লেগে গেল যে পুরো বাংলাদেশ ডুবে আছে। তো বাংলাদেশ তো অবশ্যই ডুবে আছে বিভিন্ন রকম জিনিসে। তো একটা জিনিস হচ্ছে পানিতে ডুবে আছে একটা অঞ্চল, এটা অবশ্যই একটা অন্তর্ঘাত। এই অন্তর্ঘাতটা বাইরের থেকে আসছে। কিন্তু আমার মূল পয়েন্টটা এটা না যে গঠন প্রক্রিয়া কিভাবে হয়, যেটা ফরাদ ভাইয়ের মূল কথাটা, সেটা আমি দেখতে পাচ্ছি যে হাজার হাজার ট্রাকের উপর নৌকা, স্পিডবোট নিয়ে নানান দিক থেকে মানুষ ছুটে যাচ্ছে। তো আমরা বলছি রাষ্ট্র, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং বিগ বিজনেস ক্লাস, কিন্তু আমরা নতুন একটা চরিত্রকে যারা আমরা হারিয়ে ফেলেছিলাম তাকে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সমাজ নামক জিনিসটা জেগে উঠেছে। এবং কেউ যদি কোনো গঠন প্রক্রিয়ায় কোনো হিস্সা রাখে বা কথা বলার অধিকার রাখে, তার মধ্যে রাজনৈতিক দল থাকবে, সব রকম রাজনৈতিক দল থাকবে। আমি পছন্দ করি বা না করি, যারা রাজনৈতিক দল যাদের পেছনে কিছু মানুষ আছে তারা থাকবে। কিন্তু এই সমাজ কিন্তু নিজেকে রাজনৈতিক দল হিসেবে ভাবছে না, ভাবছে যে সমাজ। তো এই একটা নতুন জিনিস জেগে উঠেছে, যেটা আমাদের একটা বড় প্রতিরক্ষা, যেটা ফরাদ ভাই যেমন গণপ্রতিরক্ষার একটা সামরিক অর্থ করেন, তার সামাজিক প্রতিরক্ষাটা আমাদের জেগে গেছে। খুব সুন্দর, ভেরি গুড। তো বাকি প্রতিরক্ষাগুলো তো সমাজকে অনুসরণ করে করতে হবে। মানে হচ্ছে যে সামরিক বাহিনী, প্রশাসন, ডাক্তার, উকিল, পেশাজীবী, সমাজকে ফলো করতে হবে। ডাকাত পাহারা দিতে গিয়ে আমরা সমাজ নামক জিনিসটাকে ফেরত পেলাম। তো এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জনগণের অভিপ্রায় তো এইটাই, যেটাই বিপদ আসবে সেটা আমরা মোকাবেলা করব। তো এখন আমাদের মধ্যে একটা তীব্র রকম বর্বর রকম মোকাবেলাটা কি আমরা সবাই মিলে করব? মানে দল মত, রাজনৈতিক দল, এভরিওয়ান সবাই মিলে মোকাবেলা করব? যারা আসতে চাইবে তারা করবে, যে কেউ যদি না আসলেও কিছু মানুষ করবে, এবং বাংলাদেশে সে মানুষ হাজির। এটা মূল কোশ্চেন না যে কারা মোকাবেলা করবে, কারণ ইতিমধ্যে এই গণঅভ্যুত্থানের জয়ের মধ্য দিয়ে, প্রাথমিক জয়ের মধ্য দিয়ে এটা দেখা গেছে যে জনগণ নামক জিনিসটা ফেরত আসছে। এবং যে কথাটা আগে বলা হতো, যেটা একটা উক্তি আছে যে যখন জনগণ সরকারকে বদলাতে পারে না, তখন সরকার জনগণকে বদলে দেয়। তো এই জনগণকে একটা বর্ষ, দাস, লোভী, সুবিধাবাদী, যাবতীয় রকম যা সব বিশেষণ আপনি দিতে পারেন, ভূত প্রেতে বিশ্বাসী, এগুলো বানায় ফেলছিল। তো সেই জনগণ রাতারাতি জেগে উঠলো সোনার কাঠির রূপার কাঠির ছোঁয়ায়। সেটা কি? সেটা এইটাই যে জনগণ তার নিজের ভূমিকা খুঁজে পাচ্ছে এবং নিজেকে কর্তা হিসেবে, ইতিহাসের কর্তা হিসেবে সে হাজির হয়েছে। একদম। এই যে খুব গুরুত্বপূর্ণ এইটা এখন সামাজিকভাবে সে লড়াই করেছে, যাবতীয় সমস্ত বাহিনীর বিরুদ্ধে জিতেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে। এবং সেটা আগেও দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, আগেও দিয়েছে, কিন্তু জিতেছে। এই জেতাটা একটা বিরাট রকম করে আমাদের মনে রাখা দরকার, কারণ সে ভয়টা ডিঙিয়েছে। আর যে মতবাদ, ফেরকা, এই চিন্তা, ওই চিন্তা, এই পন্থী, ওই পন্থী, এগুলো ভুলে গিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে হিসেবে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ ফ্যাসিজম রুখেছে, এবার দজ্জাল, জালেম এদের রুখেছে, এখন বন্যা রুখবে, কালকে আরেকটা আসলে সেটাও রুখবে। এটা কোনো অসুবিধা না। অসুবিধাটা যেটা ফরাদ ভাই ঠিকভাবে তুলেছে, যে গঠন প্রক্রিয়াটা কি হবে। এটা কি শুধু সমাজ দিলে তো হবে না, আমার রাষ্ট্র লাগবে। এখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়ায় যে অভিপ্রায় কথাটা এসেছে, সেটার ভিতরে তো অভিপ্রায়ের একটা বাংলা অর্থ আছে হচ্ছে নিয়ত। আপনার নিয়তটা কি? আপনি একটা কথা বলতেই পারেন, অনেক বদ নিয়তে ভালো কথা বলতে পারেন, ভালো নিয়তে একটা অন্যরকম কথা বলতে পারেন, যেটা মানুষ বুঝলো না, হতেই পারে। তা আমাদের নিয়ত হচ্ছে যে আমরা কোনো নেপোলিয়ান বোনাপার্ট বানাতে চাই না। একটা ঘটনা আছে ফরাসি, যেটা মার্কসের একটা বই, যে লুই বোনাপার্টের 18 ব্রোমিয়ার, এইরকম একটা পরিস্থিতির ভিতরে
যে যখন শাসক নাই, নেপোলিয়ন রাজতন্ত্র উচ্ছেদ হয়ে গেছে, রাজাকে উচ্ছেদ করা হয়ে গেছে, এখন বিভিন্ন পার্টি অন্তর্কোন্দল এমন বড় হয়ে গেল যে কে কাকে কি করবে এটা বোঝা যাচ্ছে না। তার ভিতরে একটা জোচ্চোর ঠকবাজ, সে শেয়ার মার্কেটের বিজনেসম্যান, সে নিজেকে ওইখানে দাঁড়ায় গেল, বা বাকিরা মনে করলো যে তোমারও আমি মানি না, ওরাও মানি না, আচ্ছা ওই থার্ড পার্সন ও থাকুক। ওই লোকটা ক্রমশ ডিক্রির পর ডিক্রি জারি করে প্রেসিডেন্ট হয়ে ফ্রান্সের, সে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করলো, সেকেন্ড লেপোনিয়ন। তো আজকে আমরা ডক্টর ইউনুসকে সেকেন্ড লেপোনিয়ন চাই না। ডক্টর ইউনুসের যে দুইটা পাওয়ার আছে, একটা ইন্টারন্যাশনাল পাওয়ার আছে, তার যে যোগাযোগের ক্ষমতা, ব্যবসায়িক এবং রাজনৈতিক ক্ষমতা বিশ্ব জায়গায়, সেটা আমাদের খুব বড় জায়গা। আমাদের অভ্যন্তরীণ একটা ঐক্যমত্য আছে তার ব্যাপারে, যে তিনি কোনো পক্ষ নেবেন না, তিনি এই পার্টি ওই পার্টি সে পার্টির না, এবং তিনি নির্যাতিত, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আমরা এমন একটা পদ্ধতি চাই এই যেখানে একজন ব্যক্তির হাতে আমাদের ভাগ্য সমর্পণ করতে চাই না। এই জায়গায় আমি ফরহাদ ভাইয়ের সঙ্গে একটু বিনয় সহকারে দ্বিমত করি, যে আমরা মনে করি না যে কোনো একজন ব্যক্তি সব উদ্ধার করে দিতে পারবে। এখানে আমাদের হাত, মুখ, পা বন্ধ ছিল, যান জবান আটকা ছিল, আমরা হাঁটা চলা শুরু করেছি, কথা বলা শুরু করেছি, ভয় ডিঙিয়েছি। ভয় না ডিঙাইলে আমরা এটা জয় করতাম না। এখন আমরা এই যাবতীয় রাজনৈতিক শক্তি এবং যাবতীয় সামাজিক শক্তি, যাবতীয় ব্যক্তিবর্গ, একজন, ওই যে কথাটা, একজনও যদি ঠিক কথা বলেন, এই ফোর্সগুলোকে চলতে দিতে হবে, খেলতে দিতে হবে, বলতে দিতে হবে, তার ভিত্তিতে একটা জিনিস হবে। এখন যে কথাটা আসছে, ফরহাদ ভাইয়ের কথাটা আমি এক সেকেন্ডে শেষ করি, কারণ নাহলে একটা বড় আলোচনার একটা জিনিস উনি যেটা বলছেন, সেটা হচ্ছে যে ওনার বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে, এবং সেই ঐক্যমত জনগণের ভেতরে রয়েছে, দলের ভেতরে রয়েছে। তাহলে ওনাকে যে একটা পাওয়ার আমরা দিতে চাচ্ছি, যে পাওয়ারটা, যে উনি ভালো কাজগুলো করবেন, কারণ এখানে অনেক ভেজাল আছে, আইনের সমস্যা আছে, আইন, সংবিধান এখানে কোনো বিবেচ্য না। 1000 ছাত্রছাত্রীর জীবনের চেয়ে বেশি সংবিধান বড় না, এবং এই সংবিধান, যে সংবিধান কাটা ছেঁড়া, পুজ রক্তে ভরা, এবং যেটা একটা দালালের এবং রাজাকারের তৈরি করা সংবিধান। রাজাকারের অর্থে আমি দেশদ্রোহী, যে দেশের বিরুদ্ধে ছিল। তো সেটা বড় আলোচনা। বড় আলোচনা হচ্ছে এখানে সমাজে বিভিন্ন অংশ আছে, শক্তি আছে, ব্যক্তি আছে, মতামত আছে, তাদের মধ্যে একটা সমন্বয়ের মধ্য দিয়ে একটা নির্বাহী ক্ষমতা, যে ক্ষমতায় উপদেষ্টা পরিষদ রাখবে, তারা জনগণের যে মতামত, কারণ রাজপথে জনগণ রয়েছে, ছাত্র শক্তি রয়েছে, সেই মতামতের প্রতিফলন নিয়ে তারা অনেকগুলো ব্যবস্থা নেবে। তার জন্য আইনের দরকার নাই, তার জন্য অনেক আলোচনার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। ফরহাদ ভাই কি খালি একটু, যা আপনি নিশ্চয়ই উত্তর দেবেন, পাশাপাশি আমি যদি একটা ছোট্ট যোগ করে দিই। আচ্ছা, যেভাবে আমরা কি পারবো ডক্টর ইউনূসের সমালোচনা করতে? অবশ্যই পারবেন। ওকে, প্লিজ। কিন্তু ওখানে আমি বলছি, ফারুককে আমি বললে আমার বিরোধটা কমে যাবে, এটা কনসেপচুয়াল ব্যাপার। আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা পপুলার সভারেন্টি বা জনগণের সার্বভৌম অভিপ্রায় কথাটার কোনো অর্থ বুঝি না। আচ্ছা, এটা হচ্ছে কনসেপচুয়াল এবং লিগ্যাল টার্ম। এটা হচ্ছে একদিকে এটা হলো যে আপনি কীরকম, এটা হলো রাজনৈতিক এবং একই সঙ্গে এটা আইনি, ঠিক আছে। এখন ডক্টর ইউনূস কিন্তু ব্যক্তি না, এখানে হলো ওর সঙ্গে আমার পার্থক্য। ওর ব্যক্তি দেখছে, আমি ব্যক্তি দেখছি না। আপনি কি দেখছেন? আমি দেখছি যে কলা গাছ থাকলে ওটা জনগণের অভিপ্রায়। আচ্ছা, ইউনিভার্সিটি বাদ দেন আপনি, একটা কলা গাছ বসালেন, মানে জনগণের অভিপ্রায়, মানে জনগণ, মানে ছাত্র জনতা নিয়ে এসে তাকে বসিয়েছে। ছাত্র জনগণ শুধু আর বসে নেই, জনগণ, সব জনগণ। এখন এই জনগণ কথা, এটা আমি একদম আপনাকে পলিটিক্যাল টার্মে কথাটা বলছি, কারণ আমরা ছড়িয়ে গেলে কিন্তু বুঝতে পারবো না। তখন আমরা দেখবো যে ফারুকের সঙ্গে আমাদের ছোট যে পার্থক্য, আমি শিওর যে আমরা এগ্রি করবে, এটা আমরা কাটিয়ে তুলে আমরা আরও শক্তভাবে লড়াইটা করতে পারবো। জনগণ বলতে এখন বোঝায় বাংলাদেশে যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। জনগণ তো আলুর বস্তা না, বা আপনার কি বলে বালুর বস্তা না, জনগণ কংক্রিট পলিটিক্যাল টার্ম। ফলে আপনি বাংলাদেশে এই মুহূর্তে জনগণ বলতে বোঝায় তারাই যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছে, তারাই কিন্তু জনগণ। ঠিক আছে? তোকে আজকে দেখেন যে আপনার যে প্রভাবশালী সাংবাদিক রূপা, এরা কিন্তু অ্যারেস্ট। কেন অ্যারেস্ট হল? তারা কিন্তু জনগণ অংশ নেয়। ফলে আপনার কিন্তু এই যে পার্থক্য,
এই পার্থক্য কিন্তু আপনাদেরকে মনে রাখতেই হবে। যদি আমরা এটা মনে না রাখি তাহলে কিন্তু আমরা এই জনগণের এতটা এই যে বিরাট অর্জনটাকে কিন্তু আমরা মারাত্মক আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারবো। আচ্ছা, দ্বিতীয় কনসেপচুয়াল পার্ট আমরা ক্লিয়ার করি, রাষ্ট্র এবং সরকার এক না, ঠিক না? আমি কিন্তু বারবারই রাষ্ট্র নিয়ে কথা বলছি, সরকার নিয়ে না। সরকার আজকে আছে একজন আছে, দুদিন পর বদলাতে পারে। আজকে অনেকে বলতে ওকে কেন দেওয়া হলো, ওকে কেন দেওয়া হলো, এনজিও লোক কেন বেশি, এবং তাদের ক্রিটিসিজম কিন্তু কারেক্ট, সঠিক। ডক্টর ইউনূস যদি কালকে একটা আপনি ভুল কথা বলেন, অবশ্যই আমি জনগণের পক্ষে আমি কথা বলতে পারবো, ঠিক আছে না? এই যে কথা বলতে পারছি বা আপনি যে আপনার এখানে কথা বলতে পারছি, আমি এবং আজকে ফারুক কথা বলতে পারছি, এবং কথা বলে কিন্তু আমরা কি করতেছি, একটা সামষ্টিক অভিপ্রায় তৈরি করছি, এটাকে বলে গঠন। এই যে আজকে টেলিভিশন আমরা এখানে বসলাম, এটাকে একটা এরকম একটা গণ অভ্যুত্থানের পরে আপনার এই টেলিভিশন এই টক শোটা হয়ে গেছে কিন্তু গঠনতান্ত্রিক কাউন্সিল জনগণের পক্ষে। ফলে আপনি অবশ্যই কথা বলতে পারবেন, আপনি ডক্টর ইউনূস কেন প্রত্যেকটা উপদেশের সমাধান করতে পারবেন। এটা হচ্ছে বিউটি, আপনি এটা হচ্ছে সৌন্দর্য, আপনি গণতন্ত্রের সৌন্দর্য। আচ্ছা, এবার শেষ কথা বলে শেষ করি, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তিরই নাম গণতন্ত্র, ঠিক আছে? জনগণের সার্বভৌম অভিপ্রায় গণতন্ত্র। এবং আমি বারবার বলছি ডক্টর ইউনূস নির্বাচিত। আচ্ছা, এখন দেখুন অনেকে কিন্তু বলছে যে আমাদেরকে রাজনৈতিক দলের দ্বারা ভোটাভুটির দ্বারা নির্বাচিত হয়ে আসতে হবে। প্রথমত ভোটাভুটি যদি করেন তাহলে কি করবে, মেজরিটির ভোটে আসবে, মাইনরিটির ইচ্ছা আসবে না। কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে মেজরিটি মাইনরিটি নাই, উনি সকলের ইচ্ছার অভিব্যক্তি। তাহলে এটাকে বলে আইনের ভাষায় সর্বোচ্চ গণতন্ত্র। এবং ডেমোক্রেসির যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, গণতন্ত্রের যে মূল যেই জায়গা, তার যে ভিত্তি, এটা কিন্তু এই সার্বভৌম আপনার অভিব্যক্তি। শেষ বলি তাহলে আমি বলি, সেটা হচ্ছে যে আমরা কেন এই কনসেপ্টটা বুঝতে বারবার এত কষ্ট হচ্ছে কেন আমাদের? কারণ আমাদের দেশকে গত দিনের পর দিন বোঝানো হয়েছে নির্বাচন মানে গণতন্ত্র, নির্বাচন মানে গণতন্ত্র। নির্বাচন মানে গণতন্ত্র না, এটা ভুয়া। গণতন্ত্র প্রথমত রাষ্ট্র, আগে তো রাষ্ট্র থাকতে হবে গণতন্ত্র, আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা। রাষ্ট্র গণতন্ত্র না। আপনি নির্বাচন দিয়ে কী করবেন? মাফিয়াদেরকে আপনি ভোট দিয়ে বসাবেন? আপনি লুটেরাদের ভোট দিয়ে আপনি বসাবেন? আপনি তো রাষ্ট্রকে গণতন্ত্র করতে হবে। তো আমার আর্গুমেন্ট হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানকে হঠাৎ আপনার থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে আপনার বঙ্গভূমি ঢুকালেন, আপনি আবার শেখ হাসিনার দ্বারা যিনি প্রেসিডেন্ট, এই ফ্যাসিস্ট প্রেসিডেন্ট, এই দেখেন আমি আপনাকে বলতে পারছি, আমি কিন্তু জনগণ, আমি বলতে পারছি এই ক্ষমতা আমাকে কে দিয়েছে? এই গণ অভ্যুত্থান আমাকে দিয়েছে। একে দিয়ে আপনি যে ইউনূসের কাছ থেকে তাকে প্রধান না ডেকে তাকে প্রধান রাখছেন, তিনি প্রত্যেকটা নির্দেশ দিচ্ছেন, তার সাই করতে হচ্ছে। এটা তো জনগণের সঙ্গে আপনি অপমান করছেন। এটা কি করে সম্ভব? আমি এই জন্য প্রত্যেকটা আমাদের যে বিচারপতি রয়েছেন, আমাদের যারা আইনজ্ঞ রয়েছেন, তাদের প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে বোঝান কেন এটা আপনার করেছেন। তাহলে আমি এই যেগুলো থামাই, তারপরে ফিরে এসে ফারুক ওয়াসিফ এই বিষয়ে আপনার মন্তব্যটাও শুনবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। ঠিক আছে। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। ফারুক ওয়াসিফ, আপনি নিশ্চয় যোগ করবেন, পাশাপাশি এটাও একটু যোগ করে দিতে চাই। মানে ফরহাদ মোজাহার যেটা আলোচনায় তুলেছিলেন এক আলোচনায়, যে তিনি বলছিলেন যে গণ অভ্যুত্থানের পরপরই বিএনপির সমাবেশটাকে তিনি একটু ক্রিটিক করছেন, এটা ভুল বার্তা যাচ্ছে। আপনিও কি মনে করেন যে আসলে এই সমাবেশের মধ্য দিয়ে কোনো ভুল বার্তা যাচ্ছে, কিংবা দলটির যে অ্যাক্টিং চেয়ারম্যান আছেন তিনিও যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কি কোনো ধরনের বিভ্রান্তি? মানে এই আলোচনাটা আমার কাছে অত জরুরি লাগছে না, কিন্তু তবু আমি একটু সামান্য আপনার উত্তর দিয়ে শেষ করব। যে মুহূর্তে বিএনপির যে জমায়েতটা, সেটা বিএনপি কেন করেছে বিএনপি জানে। আমরা দেখেছি যে তখনও আতঙ্ক ছিল, কু পাল্টা কু এগুলোর হওয়ার আশঙ্কা ছিল। ফলে সে একটা জমায়েত দিয়ে শক্তি প্রদর্শন করে দেখিয়ে দিয়েছে যে আমরা পাহারায় আছি ছাত্রদের পাশে। না, আমি শেষ করি। জি। তো ফলে ওইটা শেষ, তারপরে তারা আর করে নাই। ফলে এটা নিয়ে এতদিন আর আলোচনা করার দরকার নেই। আমাদের এখন বর্তমান আলোচনাটা হচ্ছে যে আমরা একটা ক্ষমতার প্রতীককে সরিয়েছি, ক্ষমতা রয়ে গেছে, বিগ বিজনেস রয়ে গেছে, সেই সব পদ্ধতি রয়ে গেছে, এবং এই শক্তি, যে শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তি ক্ষমতায় ছিল, তারা আমাকে আপনাকে সবাইকে করাপ্ট করেছে দুইভাবে, একভাবে লোভে, আরেকভাবে ভয়ে। তো ভয়ও
অভ্যাস আমাদের হয়ে গেছে, আমরা এখনো জান খুলে জবান খুলে কথা বলি না। আবার লোভও আমাদের রয়ে গেছে, নতুন সরকারের মাধ্যমে কি কি পাইতে পারি। ফলে এটা আওয়ামী লীগের যে রেজিম যা দিয়ে টিকে থাকতো, লোভ এবং ভয়, সেই জিনিসটা, সেই প্রবণতা, সেই খাসলত এখনো সমান জাজ্জল্যমান। এবং নতুন সরকার যে ক্ষমতায় এসছে এইটার বিরুদ্ধে বড় কোনো কিছু এখনো করে নাই। ফলে আমার আলোচনাটা হচ্ছে যে এখন আইডিওলজিক্যাল আলোচনা না, আমাদের সংবিধান কি হবে, রাষ্ট্রের চরিত্র কি হবে, রাজনীতি কি হবে, সেইটা না। আমার প্রথম কথা হচ্ছে বন্যা হচ্ছে, সেটা আমরা 3 দিনে ঠেকায় ফেলবো। কিন্তু এই যে বিগ পাওয়ার হাউসগুলো, বিগ বিজনেস এবং যে পাওয়ার হাউসগুলো ছিল, যার উপর দাঁড়িয়ে শেখ হাসিনার রাজত্ব করতেন, ধমক দিতেন, মানুষ মারতেন, মানুষের রক্ত খেতেন, সেইটা ভাঙা হয়েছে না। অর্থনীতির যে দুর্দশা উনি করে গিয়েছেন, সেটা ঠেকানোর জন্য কোনো কি পদক্ষেপ নেওয়া হয়েছে? না। ডক্টর ইউনূস 12 দিন 14 দিন হচ্ছে, তিনি কি জাতির উদ্দেশ্যে খোলাখুলি পরিষ্কারভাবে তার রূপরেখা এবং তার করণীয় বলেছেন? না। বিচার, হাজারের উপর ছাত্র জনতা হত্যা হয়েছে, তার বিচারের প্রতিশ্রুতি কি, পদ্ধতি কি? আমরা নতুন কারো উপর অবিচার করতে চাই না, প্রতিহিংসা করতে চাই না, আমরা ক্ষমা করতে চাই এবং পুনর্বাসন চাই না একই সঙ্গে। কিন্তু যাদের অপরাধ, তাদের বিচার যদি আপনি না করেন, সমাজে ওই প্রবণতা, ওই লোকগুলো, ওই অপরাধ আবার ঘটার আশঙ্কা রয়ে যায়। সো এইখানে আমাদের আলোচনা করতে হবে আইডিওলজি। এখন আপনি সংবিধান নিয়ে যদি জরুরি বড় আলোচনা করেন, আমরা 10 ভাগে ভাগ হয়ে যাব, আমরা তর্ক করব, মারামারি করব, আমাদের এনার্জি খারাপ দিকে ব্যয় হবে। আমি বলতে চাই আমাদের এখন গঠনমূলক আলোচনা করা উচিত, যেটা ফরদ ভাই গঠন প্রক্রিয়া বলছেন, আমি অন্য অর্থে বলি, জীবন এবং অর্থনীতির পুনর্গঠন হলে রাষ্ট্র পুনর্গঠন, রাজনীতি পুনর্গঠন, সংবিধান পুনর্গঠন হবে। সংবিধানের সমস্যা কিচ্ছু নাই, এটা আদালত পাড়া। আমি শেষ করে আনি 1 সেকেন্ডে। আদালত পাড়ার বাইরে সংবিধানের কোনো সমস্যা নেই। এই জনগণ যেই সব বিধি বিধান বা যেসব করণীয়কে এই বিপ্লবী জনগণ মনে করবে সঠিক, তাই আইন, সংবিধানের সেই অংশটুকু আমরা নিব যেটা এই বিজয়ী জনগণ গ্রহণ করবে, আর যেটা তারা গ্রহণ করবে না সেটা এখন বর্তমানে বাতিল। পরের সরকার এসে রাটিফাই করুক না। জি ফারুক আসিফ, ধরেন আপনি বলছিলেন যে ঠিক আছে, কোনো একটা দলের এই 3 দিনের মাথায় বা 4 দিনের মাথায় অভ্যুত্থানের পর এই ধরনের একটা সমাবেশ করা আপনার কাছে খুব বেশি গুরুত্ব বহন করে না, কিন্তু আপনি এইভাবে চিন্তা করেন যে এই সমাবেশটার মধ্য দিয়ে অন্ততপক্ষে বোঝা তো গেছে যে দেশে কোনো জরুরি অবস্থা নেই। 7 দিন আগে আলোচনা করছেন মাননীয় উপস্থাপক, আমি আলোচনা করব না। ঠিক আছে, আপনি এটা করিয়েন না, আপনি করিয়েন না। এই সমাবেশের আলোচনা বাংলাদেশের মানুষ আলোচনা করে না। আজকে বন্যা হচ্ছে এবং আমাদের একটা সরকার আছে যার অর্থনৈতিক জীবন, রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, সেই আলোচনা আপনি যদি প্রশ্ন থাকে করতে পারেন। ওকে, ঠিক আছে, আপনি যদি একদম ক্লিয়ার যে আপনি এইটা প্রশ্ন নিচ্ছেনই না, তখন আপনাকে এই প্রশ্নটা আমি করতেও চাই। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি যদি মজার সাহেবের কাছে, আপনার কাছে এই প্রশ্নটা আসতে চাই যে আপনার কাছে কেন এটাকে বিভ্রান্তিকর মনে হয়েছে? পাশাপাশি উনিও কয়েকটা জিনিস উল্লেখ করছিলেন যে এখন সময়ের কারণে আলোচনা করতে চাই না, 12 দিনের রূপরেখা। জি, আমাদের এই আলোচনাগুলো ফলপ্রসূ হবে যদি ধারণাটা স্পষ্ট থাকে। ধারণা স্পষ্ট না থাকলে, যে ইংরেজি বলে না, বুটের আনন্দে বুশ হবে। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে, আমি যে কথাটা প্রথমে বলেছি সেটা যে বিএনপি ক্ষমতা, আপনি প্রশ্ন তুলেছেন কিন্তু আমি প্রশ্নের শেষে যাইনি। আচ্ছা, আমি কেন এটা বলেছি? আমি জামাত ক্ষমতা বলছি, আমি বলছি আপনাকে বিষয়ে। আচ্ছা, জনগণ কি ক্ষমতায় নাই? গণঅভ্যুত্থান কি জনগণ করে নাই? বিএনপি কি সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই? এই সরকার কি বিএনপির সরকার না? এই যে ডক্টর ইউনূস কি তারা চাই নাই? তাহলে দল এবং জনগণ, বিএনপি যখনই এখন দল আকারে যে কোনো সমাবেশ করে গণ অভ্যুত্থানের পরে, এটা ভুল বার্তা দেয়। কারণ তারা তো প্রমাণ করছে আমি দল নাই, আর আমি জনগণ না, আমি এখন দল। কিন্তু দলের কথা বলার তো সময় এখনো আসে নাই। এখন কি কাজ করতে হবে? এখন প্রথম কাজ হচ্ছে জনগণের যে অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে, যে কারণে খালেদা জিয়ার প্রতি অবিচার হয়েছে, যে কারণে বিএনপির হাজার হাজার কর্মী নির্যাতিত হয়েছে, এটা যেন না হয়, এই ধরনের রাষ্ট্র আগে গঠন করা তার কাজ। ফলে এখানে আমি খুব বিনয়ের সঙ্গে ওর সঙ্গে ফারুকের সঙ্গে আমার পার্থক্য। কারণ বিএনপির এখন উচিত, আমি শুধু তাই না, বিএনপি কী বলছে? বিএনপি বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।
ওরা কিন্তু বলছে যে কথা বলছেন 6 মাস থেকে 1 বছর 2 বছর তারা বলেছে গতকাল স্থায়ী কমিটির মিটিং দুটো সেটা গতকাল আমি বলছি ফারুক আমি শেষ করি। প্রথমত তারা 3 থেকে 6 মাসের মধ্যে, সালাউদ্দিন কিন্তু ফিরে এসে কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচনের কথা বলেছে। তো এই নির্বাচন কিসের নির্বাচন আপনি চান? আপনি যদি নির্বাচন চানও আপনি বলতে পারেন যে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়নের নির্বাচন চাই, একটা গণপরিষদের নির্বাচন চাই। তারা গণপরিষদের নির্বাচন বনাম সরকার নির্বাচন তো এক না। তারা বিএনপি কি চাইছে? এই গণঅভ্যুত্থানের পরপরই এই বর্তমান গণঅভ্যুত্থানের যিনি এখন আছেন, যারা যে সরকার আছেন, তাকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তা না করে, যেখানে বিএনপি কিন্তু আমি বলছি কিন্তু ক্ষমতা রয়েছে, তারা তো জনগণের অংশ। আপনি কি বিএনপির কর্মীরা কি এই আন্দোলনে ছিল না? শুধু তাই নয়, আমার লেখাতে আমি খালেদা জিয়া সম্পর্কে তার লেখায় পরিষ্কার বলেছি, এই গণঅভ্যুত্থানের যদি যিনি অবদান রেখেছেন সবচেয়ে বড় শর্ত তৈরি করেছেন তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। তো বিএনপিকে আমাদের লেখা পড়ে না? কারণ এই এত বড় সময় কেন করেছেন তিনি? কারণ তিনি একমাত্র নিরাপোষ নেত্রী, যিনি অবৈধ এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের অধীনে তিনি নির্বাচনে যেতে ক্রমাগত অস্বীকার করেছেন। এটাকে তিনি বৈধতা দেননি। আজকে এই গণঅভ্যুত্থান হতো না, আমি বিএনপির কর্মীদের পরিষ্কার বলতে চাই, আজকের এই গণঅভ্যুত্থান হতো না যদি বেগম খালেদা জিয়া এই একটা নিরাপদ অবস্থানে না থাকতেন এবং এই যেই পরিমাণ অত্যাচার, যে পরিমাণ অপমান তিনি এই ফ্যাসিস্ট সরকারের অধীনে তিনি ভোগ করেছেন, এটা তিনি না করতেন আজকে কিন্তু এই গণঅভ্যুত্থান। এই বিষয়ে আমি ফারুক আসিফের মন্তব্য চাইবো, কিন্তু পাশাপাশি এটাও জানতে চাইবো, আপনি বলছেন যে লন্ডন থেকে দলটির অ্যাক্টিং চেয়ারম্যান যে ধরনের বক্তব্য দিচ্ছে সেগুলো হচ্ছে বিভ্রান্তিকর। আপনাকে বক্তব্য আছে, আমি কি শুনতে চান? আপনি কি চান যে আমি এখন এখানে পাবলিকের সমালোচনা করি? না। আচ্ছা, কারণ যদি আমি ইস্যুটা হচ্ছে যে আপনি যদি বলেন যে এখন হলো যে এরা এই সরকার নির্বাচিত নয়, আপনি নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিন, এটা কি বিভ্রান্তিমূলক না? আপনি তো বলতে হবে যে এই সরকার আমাদেরও নির্বাচিত, আমরা নির্বাচন করেছি, এখন আমরা কি চাই পরিষ্কার বলতে হবে। আমরা এখন নতুন গঠনতন্ত্র চাই, আপনি পরিষ্কার বলবেন। আপনার এটাই তো আপনার চাওয়ার কথা। ফলে এই গঠনতন্ত্র প্রণয়ন করতে যত দ্রুত সহযোগিতা লাগে, আমি তত কম সময়ের মধ্যে এটা করতে পারি, এটা তো আপনি বলবেন। আচ্ছা, 2 নম্বর আপনি কি বলবেন? যে আমরা এখন গঠনতন্ত্র প্রণয়ন সবার জন্য নির্বাচন চাই, সরকারের জন্য না, সরকারের জন্য। আচ্ছা, বিএনপি যদি এখন আবার সরকারের নির্বাচন চায়, আপনি কি মনে করেন জনগণ এটা সমর্থন করবে? বিএনপিকে আবার ক্ষমতা আনবে ভোটাভুটি করে? এটা তো ইভেন কৌশলগতভাবে এটা ভুল পথ। তাহলে আমি বিএনপিকে একটা ভালো উপদেশ দিচ্ছি, এবং সে ভালো উপদেশটা হচ্ছে যে এই সরকারকে প্রথমত আপনাদের মূল সমস্ত শক্তি থাকা উচিত। মিস্টার ফরহাদ মাজহার বিএনপিকে উপদেশ দিচ্ছেন, ইসলামপন্থী অনেকগুলো দল আছে তাদেরকে পরামর্শ দিচ্ছেন, অনেক দলকে পরামর্শ দিচ্ছেন, জনগণকে পরামর্শ দিচ্ছেন, তিনি আওয়ামী লীগকে পরামর্শ দেবে না? দেব। সেটা কি? সেটা হবে যে যদি আমরা আজকে এই যে ধরনের ক্ষমতাটা চাই, জনগণের ক্ষমতা চাই, তার প্রথম কাজ হবে যেটাকে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করেছেন কি নেলসন ম্যান্ডেলা করেছেন না? আচ্ছা, বহু ব্যক্তি আছে, আমলা, পুলিশ, সেনাবাহিনীর লোকজন, যারা হুকুম দিয়েছে তারা হুকুম পালন করেছে, তারা তো নির্দোষ। ফলে আপনি ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন জাতীয় কি যদি না করেন, তাহলে আওয়ামী লীগের মধ্যে যারা আসলে ফ্যাসিস্ট, যারা আসলে দায়ী, আর যারা আসলে এই পুরো ব্যবস্থার ভুক্তভোগী, এটিকে আমি আলাদা করতে পারছি না। শেষ করি, আমি কথা শেষ। ফলে আপনাকে যে কাজটা প্রথমে করতে পারবো, যদি আমি যেইভাবে এগোতে অগ্রসর হতে চাই, যে আমাদের একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল লাগবে। জি, ফারুক আসিফ, আপনি যোগ করতে চাইছেন? এখন আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। এখন আমাদের সামনে জ্বলন্ত ইস্যুগুলো কি? মানুষের আবার রিজার্ভ বলে কিছু নাই, ব্যাংক ধসে যাচ্ছে, মানে এটা কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হয়েছে। মানে একটা আপনি আইসিইউতে আছেন, ক্লিনিক্যালি ডেড, কিন্তু আপনি মৃত ঘোষণা করলে বিচার বিভাগ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, অর্থনীতি শুরু করে, দল থেকে শুরু করে, নির্বাচন থেকে, মানে না, এই যে আপনারা একটা হচ্ছে ঘটনা যেটা হচ্ছে যে আমরা সিঁড়ির ধাপগুলো ভুলে যাচ্ছি। আমরা মগডালে উঠতে চাচ্ছি কিন্তু সিঁড়ি ভুলে যাচ্ছি। আমি যে ধাপটা বলেছি এখানে বিষয়গুলো হচ্ছে যে মানুষের আপনার একটা শক্তির
মুন্ডুটা সরিয়েছেন তার পুরো দেহ জাজ্জল্যমান আছে, তার ইকোনমিক পাওয়ার, তাদের হাতে অস্ত্র আছে, তাদের নেটওয়ার্ক আছে, সংগঠন আছে এবং বিরাট শত শত কোটি ডলার আছে। আপনার ব্যাংকগুলোকে চালু করতে হবে কিনা আপনি বলেন, আপনার বন্যা মোকাবেলা করতে হবে কিনা বলেন, নাকি আপনি তার আগে বলবেন যে সংবিধান না ঠিক করলে আপনি বন্যা মোকাবেলা করতে পারবেন না, নাকি আপনি বলবেন যে আপনার যে ইউনুসকে প্রেসিডেন্ট না করার আগেই আপনি হচ্ছে এই এসালমকে ঠেকাতে পারবেন না। যদি ইউনুস সাহেব প্রেসিডেন্ট হওয়ার আগেই না হওয়া মাত্র এসালমকে ঠেকাতে না পারেন, তাহলে ইউনুস সাহেব আসলে পারেন না, এই সরকার পারেন না। ফলে এই যে অলিগার, এদের ক্ষমতা এবং এরা যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে এখনো ঘাপটি মেরে আছে, আপনি ইকোনমিক পাওয়ার ভাঙবেন কিভাবে, মানুষের জীবনযাত্রা চালাবেন কিভাবে? যদি আপনি এটা চালাতে না পারেন তাহলে প্রতি বিপ্লব জয়ী হবে। মানুষ খেয়ে পরে বেচে তারপরে কাজ করতে না পারলে আপনার এই জয় এই ছাত্রদের, এই শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। ফলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক এবং সাংবিধানিক বিতর্কে যাব, তার আগে আমরা এই হচ্ছে যে জায়গাগুলো ঠিক করব, সেটা হচ্ছে আমার অর্থনীতি আগে, রাজনীতি পরে। আপনি ঘোড়ার আগে গাড়ি ফেললে, ঘোড়া গাড়ি ঠেলে গরু লেজ নাড়ায় না লেজ গরু নাড়ায়? আমরা লেজ নিয়ে চিন্তা করছি। সংবিধান রাষ্ট্র আপনি বানালেন, সংবিধান আপনি অদ্ভুত সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান বানালেন, সেটা বাস্তবায়নের পাহারাদার নাই, রাজনৈতিক শক্তি নাই, পার্টি নাই, দল নাই, প্রশাসন নাই, সেনাবাহিনী সেরকম নয়। এবং বাংলাদেশের সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এবং তাদেরকে আমরা যে আইয়ুব খানের আমলের বিরোধিতা করতে করতে সেনাবাহিনী মানেই জনগণের শত্রু, এই যে একটা লাইনে চলে গেছিলাম, এরশাদের আমলে চলে গেছিলাম। কোন আমলে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকতে পারে না? যে আমলে বাংলাদেশ রাষ্ট্র বিদেশি শক্তির অধীনে ছিল, সে আমলে আমার সেনাবাহিনীও আমার পক্ষে আসতে পারে নাই। ফলে আমার যে, আমি কথাটা এক সেকেন্ডে শেষ করি, আমার যে যাবতীয় আলোচনা, আমি ফরহাদ ভাইয়ের সঙ্গে একমত 100% এবং 200%, এবং এগুলি আমাদের করতে হবে। কিন্তু আমার আগে এই হচ্ছে বিপদটা ঠেকাতে হবে। আমাকে আগে অর্থনীতি বাঁচাতে হবে, আগে অর্থনীতি বাঁচাবো, তারপর রাজনীতি করব। রাজনীতির আলাপ আপনি যদি আগে আনেন, এই দেশ কালকে আমি বলে দিচ্ছি 10 ভাগে বিভক্ত হবে, ইসলামী, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, আমেরিকাপন্থী, চীনপন্থী, ভারতপন্থী। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সরকার সেনাবাহিনী প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে। আমি একটু বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আবারও ফরহাদ মোজাহারের আরেকটি মন্তব্য নিয়ে আলোচনা করতে চাইবো। আমি এটা উত্তর দিই, আমাকে বিরতি সময় দেন, বিরতি নিয়ে এসে আবারও শুরু করছি। ঠিক এই পয়েন্ট অনেকে আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। ফারুক ওয়াসিফ, আপনাকে থামিয়েছিলাম, পাশাপাশি ফরহাদ মোজাহার আপনিও উত্তর দিতে চাইছিলেন যে আপনার একটা শঙ্কার কথা আপনি বলছিলেন বারবার, যে 15 আগস্ট 21 আগস্ট একটা গণহত্যার পরিকল্পনা, এসব রুখে দেয়া গেছে, কিন্তু যে কোনো মুহূর্তে আবারও এই ধরনের হতে পারে। মানে আপনি এই অনুমানটা কেন হচ্ছে বা এই শঙ্কাটা কেন হচ্ছে? আমি খুব কুইকলি ওই কথাটা বলি একটু ফারুককে, যেটা আমরা হয়তো পরে আর করবো। ও দেখেন কথা বলতে বারবার সংবিধান বলছে, ফলে এই বিভ্রান্তিটা এখান থেকে তৈরি হচ্ছে। আমাদের পার্থক্যটা গঠন বলছি আমি, গঠন মানে ও যা যা কাজের কথা বলছে এটা কিন্তু গঠনের অন্তর্গত। গঠন মানে এটাই, আমরা আইনি দলিল কথা বলছি না, এটা 1 নম্বর। 2 নম্বর, একটা রাষ্ট্র বা চলতে হলে তার কিন্তু কোনো সংবিধান লাগে না। ইংল্যান্ডে কোনো সংবিধান নাই, ওকে, ওগুলো তো এগুলো ভুল কনসেপ্ট। এই কনসেপ্ট মাথা থেকে বাদ দিতে হবে আমাদের। সমাজে সবসময় আইন থাকে, সবসময় আইন থাকে, এবং সেই আইনটা কারা পালন করে? জনগণ পালন করে। ফলে অলওয়েজ জনগণটা হলো আমাদের মূল শব্দ, এটাই হলো মূল পলিটিক্যাল লিগ্যাল টার্ম সব অর্থে। ফলে আমরা যখন এটা পরিষ্কার হয়ে যাই, আমরা এটা সমস্যা আমরা পরিষ্কার। এবার আপনার প্রশ্নটা বলেন। জি, আরেকটা বিষয় হচ্ছে যে আমি মানে আমি নতুন করে উত্তর বলছি না, আমি বরং উল্টাভাবে ফরহাদ ভাই যেটা বললেন আমি তার উল্টা দিকে আছি। সেটা হচ্ছে যে আমি সংবিধান নিয়ে এখন চিন্তা করছি না, কারণ এই সংবিধান বাতিল, এবং এই সংবিধান শুধু শেখ হাসিনা পরাজিত না, শেখ হাসিনা তৈরি করা সংবিধানও পরাজিত। ঠিক আছে, নাকি ফরহাদ ভাই? না, সংবিধান আছে, আপনি ভুল, আপনি বলছেন। আচ্ছা, তো আপনি এখন কিন্তু একটা সাংঘাতিক বিপজ্জনক কথা বলেছেন। জি, কারণ শেখ হাসিনার সংবিধান এখানে আছে, এবং শেখ হাসিনা দাবি করেছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর আপনি বলতেছেন আপনি সংবিধানে চিন্তা করবেন না।
না ফারুক, এটা বলতে পারবেন না, এটা ভয়ানক কথা। আপনি বলবেন যে সংবিধান যতদিন পর্যন্ত আছে এটাকে ফেলে না দেওয়া পর্যন্ত আমরা বিপদমুক্ত নই। আর আপনি যে ইকোনমিক যে রিফর্মের কথা বলছেন, এটা তো হচ্ছে, ঠিক আছে, মনসুর সাহেব এসে কিন্তু রিফর্ম করতেছে, আপনি ইসলামী ব্যাংক রিফর্ম হচ্ছে, হয়ে যাচ্ছে এগুলো। ফলে আপনি কিন্তু যেটা চলছে অলরেডি, এটা কিন্তু গঠনের অন্তর্গত। আমি যেটাকে গঠন বলছি তারই অন্তর্গত। কিন্তু এটাও কি মনে হয় যে ধরুন আজকেও একজন বলছেন যে পাচার হয়ে যাওয়া টাকা সুইজারল্যান্ড থেকে ফিরিয়ে আনা হবে, এই ধরনের গাল গল্প বা এই ধরনের কথা তো এর আগেও আমরা শুনেছি বারবার, আপনি কি বিশেষ করে চলে আসবে? নিশ্চয়ই চলে আসবে, যদি আপনি জনগণের শুনুন, যতক্ষণ পর্যন্ত পিপল সভারেন এটাকে আপনি এস্টাবলিশ করতে না পারেন বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি, কেমন ইন্টারন্যাশনালি, আপনি এটা সলভ করতে পারবেন না। কারণ আপনি তোকে নতুন করে তো রাষ্ট্রকে গঠন করতে হবে, রাষ্ট্রের গঠনতন্ত্রের মধ্যেই থাকবে যে রাষ্ট্রের একটা দায়িত্ব, এখান থেকে যে সকল সম্পদ লুট হয়ে যায় সেই সম্পদ নিয়ে আসতে হবে। এই খেয়াল করছেন আপনি? এটা তো থাকতে হবে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে। এইটা তো এখন রাষ্ট্রের দায়িত্বের মধ্যে নাই, তো আন্তর্জাতিক ইয়েগুলো দেশগুলো কেন এটা মানবে? ঠিক আছে, তারা তাদের সিক্রেসি কথা বলবে, আর আমাকে বলতে আমার জনগণ এটা চাইছে। ফলে আমরা বলবো যে আমাদের যে কনসেপচুয়াল যে অস্বচ্ছতা রয়েছে সমাজে, এটা কাটিয়ে তোলার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। কিন্তু আপনি আরেকটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ, আমি এখন হারিয়ে ফেলছি, আগে যেটা প্রশ্ন করেছি। আমি আবার জিজ্ঞেস না করি, ফারুক আসিফকে একটু সময় দিতে দেন, তাহলে আমি ওনার কাছেও একটু জিজ্ঞেস করতে চাই, কারণ উনি বারবার আমাকে হাত তুলছিলেন। ঠিক আছে, তাহলে আমার কথার আগে শেষ হোক। আচ্ছা, আমি বরং আরেকটা শেষে 1 মিনিট পেলেই হবে। জি, আমি গণমাধ্যমের আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে ধরেন যে বলা হচ্ছিল যে গিরিগিটি সাংবাদিকতা বা বাংলাদেশের গণমাধ্যমের ভবিষ্যৎ, সেগুলো বিষয় কি হবে, বা ভয়, জমিদারি, তৈলতন্ত্র, এগুলো কি উঠে আসবে বা উঠে যাবে? না, দেখুন, আমাদের সমাজে এরকম তৈলতন্ত্র তো থাকতেই পারে, ঠিক আছে। কথা হচ্ছে যে আমাদের আইনের মধ্যে, সমাজের মধ্যে সেই চেতনা এবং একই সঙ্গে বিভিন্ন রকম নীতি নৈতিকতা এবং আইন। দেখেন, আমি 3টা আলাদা করছি। একটা হচ্ছে নীতি নৈতিকতা, জার্নালিজমের তার কিছু নীতি নৈতিকার দিক আছে, এটা আমরা চর্চা করতে দিচ্ছি কি, বিকশিত করতে দিচ্ছি কি, দিচ্ছি না। আমাদের সে প্রাতিষ্ঠানিক সে সুযোগটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, সাংবাদিকতা কিন্তু ওই যেটাকে আমি বলছি রাষ্ট্রের অন্তর্গত, রাষ্ট্রের বাইরে না। কারণ সাংবাদিকতা জনগণের পক্ষে কি করে, ক্রিটিক করে, জনগণের পক্ষে জনগণের অভিপ্রায়টা সে তুলে ধরে। তাহলে রাষ্ট্রকে তো সাংবাদিকদের তো বুঝাতে হবে, এটাই তার দায়িত্ব, শুধু বিরোধিতা করে না। এই ফলে আসবে না, আমি কিছু বাস্তব জায়গা থেকে কথাটা বলছিলাম যে আমি গঠনতন্ত্র করব, কে করবে, কে, এটা আমি ঘরে বসে ডক্টর কামাল হোসেন, আমি একটু শেষ করি। আপনি বলবেন, আমি বলতেছি, কারণ গঠনতন্ত্র করতে হলে কি করতে হয়, এটা আপনার ফারুক জানা উচিত। আপনার গঠনতন্ত্র করলে কি করতে হয়, একটা গণপরিষদ নির্বাচন করতে হয়। এখন কি হবে, এই যে আমি একটাকে বললাম যে এটা হলো গঠনতান্ত্রিক কাউন্সিল, আজকে যেটা আমরা আলোচনা করছি, এরকম হাজার হাজার কাউন্সিল হবে বিভিন্ন জায়গায়, জেলা উপজেলায়। জনগণ বলবে তার অভিপ্রায় কি, জনগণ বলবে এটা এই সরকারের দায়িত্ব, জনগণ বলবে তার অভিপ্রায় কি, সেই অভিপ্রায়কে নিয়ে এসে যে গঠনতন্ত্র যেটা জনগণ চায়, এটা আমরা হাজির করব কোথায়, একটা গঠনতন্ত্র প্রণয়ন পরিষদে। এটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ফারুক, ইউ শুড নো দিস। এটা গঠনতান্ত্রিক অ্যাসেম্বলি আমার লাগবে। আপনি যদি নির্বাচনও চাই আজকে বিএনপি, আমরা হ্যাঁ নির্বাচন আমরাও চাই, কিন্তু তুমি কিসের নির্বাচন চাও? গঠনতান্ত্রিক কাউন্সিলের, গঠনতান্ত্রিক পরিষদ নির্বাচন আসো, তোমার জনগণ তোমার ইচ্ছাটা বলো কি ধরনের রাষ্ট্র তুমি চাও। তো আমার কথাটা হচ্ছে যে গঠন করার কর্তা শক্তি, যেটা ফরাদ ভাইয়ের ভাষায় বলছি, উপস্থিত নাই। আছে আমার পুরানা বিএনপি, জামাত, হেফাজত বা যা 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 যা, এরা প্রত্যেকেই জনগণের অংশ, যেটা আওয়ামী লীগের ভাষায় বলা যাবে না এরা খারাপ। কিন্তু এই যে নতুন ঘটনায় এদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয় নাই। গণঅভ্যুত্থান কোনো দলের নেতৃত্বে যদি হতো, তারা আজকে পাওয়ারে বসে তারাই ডিকটেট করত। ফলে আমাদের ডক্টর ইউনূসকে আনতে হয়েছে আমাদের মধ্যেকারে সমঝোতাকারী, ঐক্যকারী একটা ব্যক্তি হিসেবে, যাকে আমরা গ্রহণ করেছি। ফলে এইখানে নতুন পরিস্থিতি গঠন করব কখন, যখন আমি নিজে গঠিত না, আমার পার্টি নাই, দল নাই, গোষ্ঠী নাই, পুরোনা বিএনপি, পুরোনা জামাত, পুরোনাই। ফলে আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে মতবাদের না, তত্ত্বের না, হচ্ছে সংবিধানের না, আইনের না। আইন তো বাতিল হয়ে গেছে, জনগণের অ্যাকশনই এখন আইন। আমার কথা হচ্ছে যে এই দেশের মানুষ যেসব শক্তি দ্বারা নির্যাতিত হয়েছে, সেসব ব্যাংক, সেসব লুটেরা, সেসব বাহিনী, সেসব গোষ্ঠী এবং সেসব মতদর্শ, সেগুলো কি পরাজিত হয়েছে?
এগুলো তো বলেছেন আপনি তাহলে এখন কেমনে কি গঠনতন্ত্র নির্বাচন করবেন? আপনার বাস্তব আমার পেটে খাবার নাই, খাবারের আলোচনাটা ইম্পর্টেন্ট, অর্থনীতির আলোচনা আপনার এই অর্থনীতি বাঁচাতে না পারলে আপনি এই বিজয়কে বাঁচাতে পারবেন না। ফলে আমার কাছে মনে হচ্ছে আমার ওই হেগেলিয়ান, মার্কস আর হেগেলিয়ার যে দ্বন্দ্ব, আমাদের দ্বন্দ্ব এরকম। মার্কস বাস্তববাদী কথা বলছিলেন, কিন্তু হেগেল বলছিলেন আদর্শের কথা। আমার আদর্শের ফরহাদ মজহারকে আমার শেষ কথা, শেষ প্রশ্ন, ফরহাদ মজহারের জন্য আমার শেষ প্রশ্ন। আপনি যদি এরকম চাচামেচি এগুলোর কথা তো এগুলো বললে তো হবে না। ফরহাদ মজহারের জন্য আমার শেষ প্রশ্ন। আমি আপনাকে বহু কথা বলতে ফরহাদ ভাই, আপনার জন্য শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। সম্ভবত 1995 সালে আপনি একটা বই লিখেছিলেন, একটা গদ্য লিখেছিলেন, রাজকুমারী শেখ হাসিনা, রাজকুমারী হাসিনা। এই বইটা আমি পড়তে পারিনি। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে সেই রাজকুমারী হাসিনার দেশ ত্যাগ যেভাবে, সেটাকে আজকে ফরহাদ মজহার কিভাবে বিশ্লেষণ করবে এক বাক্যে? আমি তো তখনই, এটা হেটোরিক্যাল শব্দ, এটা শ্লেষ। তখন হাসিনারা অত্যন্ত প্রভাবশালী। এই বইটা যদি আপনি পড়েন, তার মধ্যে শ্লেষ ছিল, তার মধ্যে ঠাট্টা ছিল। ওকে, গল্প বলে ঠাট্টা ছিল। তিনি কিন্তু নিজেকে রাজকুমারী মনে করতেন। তিনি কি নিজেকে রাজকুমারী মনে করেন নাই? তাহলে আপনারা দয়া করে রাজকুমারী হাসিনা আবার পড়বেন। এই রাজকুমারীকে কিন্তু আমরা তাড়াই দিচ্ছি বাংলাদেশে, সময় লেগেছে। আজকে যদি ফারুকরা আমার কথা বুঝতো, অনেক আগে তাড়াতে পারতাম। বুঝতে পারছি কথাটা, সমস্যাটা কোথায়? কনসেপচুয়াল ধারণাটা আমাদেরকে পরিষ্কার করতে হবে আগে, যেটা না করলে আমরা কিন্তু জি, আমি আশা করব, নিশ্চয়ই আশা করব আরেকদিন আপনাকে এবং ফারুক আসিফকে দুজনকেই নিয়ে আবারও একটা জমজমাট আলোচনা করতে, নিশ্চয়ই জি আলোচনা করতে। আমাকে আজকের মধ্যে শেষ করতে দেন, আজকের মধ্যে শেষ করে দেন। এই ছিল আজকে 24 ঘন্টায়। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।